একটা গল্প আছে যেখানে প্রতিটা পাতা লুকিয়ে রাখে অন্ধকার সত্য। এই গল্পের নাম বিলি ব্যাট। তোমরা কি জানো এই গল্পের রাইটার সেই একই মানুষ যিনি তৈরি করেছিলেন মনস্টার? হ্যাঁ, আমি বলছি নাওকি উরাসাওয়ার কথা। একজন লেখক যিনি সাইকোপ্যাথ আর সবচেয়ে ভয়ঙ্কর মাস্টারমাইন্ড তৈরি করার জন্য বিখ্যাত। তার গল্পগুলো শুধু গল্প না, বরং মানসিক দুঃস্বপ্নের মতো। বিলি ব্যাট সেই ধাঁধা যেখানে তুমি বাস্তব আর কল্পনার পার্থক্য ভুলে যাবে। বিলি ব্যাট সেই রহস্যময় বাদুড় যার চিহ্ন পাওয়া গেছে পৃথিবীর নানা প্রান্তে, প্রাচীন গুহা থেকে শুরু করে আধুনিক শহরের দেয়ালে। কারা এঁকেছে এই চিহ্ন? আর কেন এই চিহ্নের পিছনে অদ্ভুত মৃত্যু আর পাগলামি জড়িয়ে আছে? চলো ঢুকে পড়ি সেই অজানা আর ভয়ঙ্কর দুনিয়ায়। আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে কেভিন ইয়ামাদাতা, জাপানিজ নাম কিনজি, একজন সফল কমিক আর্টিস্ট। কেভিন আসলে একজন জাপানিজ আমেরিকান। তার জন্ম হয়েছে জাপানে কিন্তু থাকে আমেরিকাতে। সালটা 1949। আমাদের দেখানো হয় আমেরিকাতে। কেভিন তার অফিসে অ্যানিমেল ডিটেকটিভ কমিক সিরিজ বিলি ব্যাট এর শেষ চ্যাপ্টার নিয়ে হিমশিম খাচ্ছে। মার্বেল কমিক্সের এডিটর মিস্টার নিউম্যান কল করলেন। তিনি করে বললেন, কেভিন, সোভিয়েত স্পাইদের দোষ দিয়ে শেষ করো। পাঠকরা এটাই চায়। কিন্তু কেভিনের মনে হয় এমন এন্ডিং বাস্তবসম্মত নয়। হঠাৎ দরজায় ধাক্কা। দুইজন পুলিশ অফিসারের ভেতরে একজন বললেন, আমি চিফ ইন্সপেক্টর রেনল্ডস, এবং উনি অফিসার হফম্যান। ইন্সপেক্টর রেনল্ডস বললেন, আপনার সামনের ফ্ল্যাটে রাশিয়ান স্পাই লুকিয়ে আছে, আমাদের হেল্প করুন। কেভিন তাদের কথা শুনে ভয়ে কাঁপছে, কিন্তু ইন্সপেক্টর রেনল্ডস তার টেবিলে রাখা বিলি ব্যাট কমিক দেখে চমকে ওঠে। তিনি বলেন, আপনি কি বিলি ব্যাটের রাইটার? আমি আপনার অনেক বড় ফ্যান। হঠাৎ হফম্যানের চোখ আটকে যায় একটি প্যানেলে, সেখানে বিলি ব্যাটের বিলি অর্থাৎ বাদুড় ক্যারেক্টারটি। হফম্যান বললেন, এই ক্যারেক্টার তো আমি জাপানের একটি মাঙ্গায় দেখেছি। আপনি কি কপি করেছেন? এটা শুনে কেভিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কেভিন বলল, এটা আমার নিজের আঁকা ক্যারেক্টার, আমি কাউকে কপি করিনি। কিন্তু হফম্যান আবারও জোর দিয়ে বলে, জাপানের একটি মাঙ্গায় তিনি হুবহু একই ক্যারেক্টার দেখেছেন। এই কথাটি তাকে শান্তিতে থাকতে দেয় না। তাই সে যায় মার্বেলের কমিক ম্যানেজারের কাছে। আরেকটা জিনিস, এটা মার্বেল কমিক্স না। গম্ভীর বলায় জানায়, আমি কিছুদিন জন্য জাপান যাচ্ছি। আমি খুঁজে দেখতে চাই আদৌ এই ক্যারেক্টারটা কেউ আগে বানিয়েছে কিনা। আর যদি বানিয়ে থাকে তাহলে তার অনুমতি নিতে হবে। ম্যানেজার লেগে ওঠে বলে, তোমার কমিক তো ভালোই চলছে, এখন এই সময় তুমি ছুটি নিচ্ছ? কেভিন বলল, আমি ছুটি নিচ্ছি না, শুধু একটু ব্রেক নিচ্ছি। আমার সহকারী চাক সব আঁকা আঁকি চালিয়ে নেবে। ম্যানেজার বললেন, যদি ভুল করে কারো কাছ থেকে কিছু অনুপ্রেরণা পেয়ে তুমি ক্যারেক্টারটা বানিয়ে থাকো, তাতে কি? এটা তো চুরি না। কিন্তু কেভিনের চোখে তখন বাবার মুখ ভাসছে। একসময় বাদানের কাজ করতেন তার বাবা। জাপানি নাগিনাতা দেখে অনুপ্রাণিত হয়ে একটা নতুন ধরনের কাঁচি বানিয়েছিলেন। কিন্তু এক পরিচিত লোক সেই আইডিয়া চুরি করে পেটেন্ট নিয়ে ধনী হয়ে যায়। আর তার বাবা গরিবই থেকে যান, জীবন সেখানেই থেমে যায়। মারা যাওয়ার আগে ছেলেকে বলে গিয়েছিলেন, কখনো কারো কিছু চুরি করো না। সেই কথাই কেভিনের ভিতরে গেঁথে গেছে। তাই সে নিজের সাফল্যের চূড়া থেকেও নেমে আসে, সত্য জানার জন্য, ন্যায়ের জন্য। এরপর আমাদের দেখানো হয় জাপানে পৌঁছে কেভিন খুঁজতে থাকে সেই বাদুড় ক্যারেক্টারটা আর তার আর্টিস্টকে। এক বাচ্চাকে নিজের কমিক দেখিয়ে জানতে চায়, তুমি কি আগে কোথাও এমন ব্যাক চরিত্র দেখেছ? বাচ্চাটা কিছু বলতে পারে না, কিন্তু চায় কমিকটা। কেভিন হাসি মুখে তার কমিকটা দিয়ে দেয়। পরে সে দেখা করে তার পুরনো বন্ধু চার্লির সঙ্গে, যে তাকে জাপানের ন্যাশনাল রেলওয়ের প্রেসিডেন্ট শিমোয়ামা সদানোরির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। চার্লি বলে, এই সময়ে আমেরিকান ইউনিফর্ম পরা ভালো হবে, কারণ যুদ্ধ শেষ,
কিন্তু জাপান এখনো আমেরিকানদের দখলে। আমেরিকানরা জাপানিদের দিয়ে নিম্ন শ্রেণীর কাজ করায়। ইউনিফর্ম পরে কেভিন খুঁজতে থাকে সেই ব্যাগ চরিত্রের আসল আর্টিস্টকে। আবার দেখা হয় সেই বাচ্চার সঙ্গে, যে এবার তাকে এক লোকের কাছে নিয়ে যায়। লোকটি বলে, এই ব্যাগ দেখেছি তো, কারো পিঠে ট্যাটু করা ছিল। এই সূত্র ধরে কেভিন ট্যাটুর সন্ধানে ছুটতে থাকে। কিছুক্ষণ পর বাচ্চাটি আবার এসে বলে চার্লি তাকে ডাকছে। চার্লির ডাকে কেভিন এক ঠিকানায় যায়। চার্লি তাকে এক পুরনো ঘরে নিয়ে যায়, দেখায় একটা প্রাচীন বই। সেই প্রাচীন বইয়ের ভেতরে কেভিনের আঁকা ক্যারেক্টারের মতো হুবহু সেম একটি ক্যারেক্টার আঁকা রয়েছে। চার্লি বলে, দেখো, তোমার আঁকা ক্যারেক্টারের মতো না। সেই মুহূর্তে কেভিনের মনে পড়ে, হ্যাঁ, আগেরবার জাপানে যখন সে মিলিটারিতে সোলজার হিসেবে ছিল, তখনই কোথাও এই ব্যাগ চিহ্ন দেখেছিল। তখনই অবচেতন মনে তা গেঁথে গিয়েছিল। সে নিজের অজান্তেই সেটি নিয়ে চরিত্র তৈরি করে ফেলেছে। চার্লি হঠাৎ রূপ বদলে ফেলে, বলে, তুমি আমার মুখ বন্ধ রাখতে চাইলে টাকা দিতে হবে, না হলে বলে দেব সবাইকে যে তুমি এই জাপানিজ বইয়ের ক্যারেক্টার চুরি করেছ। কেভিন স্তব্ধ। আমি চুরি করিনি, আমি তো এটা জানতামই না। চার্লি হেসে বলে উঠল, মানুষ তো সেটা জানবে না। এখন কি করবে তুমি? আমাকে অল্প কিছু টাকা দিলেই আমি আমার মুখ বন্ধ রাখব। চালের কথা শুনে কেভিনের মাথা ঘুরতে থাকে, আর নিজেকে আবিষ্কার করে নিজের কমিকের ভেতর, আর তার সামনে সেই তার আঁকা চরিত্র বিলি ব্যাট, যেখানে বিলি কেভিনকে বলছে, তোমাকে চার্লিকে সরাতে হবে, অর্থাৎ মেরে ফেলতে হবে। তাহলেই তুমি তোমার কমিক লেখা চালিয়ে যেতে পারবে, এভাবে তুমি অনেক ধনী হতে পারবে। চোখ খুলে কেভিন দেখে এক নির্জন ঘরে পড়ে আছে চার্লির নিথর দেহ। পাশে এক লোক, রেস্টুরেন্টের মালিক। লোকটি বলে, তুমি ভুলে গেলে, আমার রেস্টুরেন্টে বসে তোমরা ঝগড়া করছিলে। হঠাৎ তুমি চার্লিকে একটা কারাতে ঘুষি মারো, তারপর রেস্টুরেন্ট থেকে ছুরি নিয়ে ওকে মেরে ফেলো, তারপর অজ্ঞান হয়ে পড়ে যাও। কেভিন আতঙ্কে বলে, আমি কারাতে জানি না, আমি কিছু করিনি। লোকটা বলে, তুমি মাতাল ছিলে, আমি তোমায় আর মৃতদেহটাকে এনে এখানে রেখেছি, পুলিশ থেকে বাঁচিয়েছি তোমায়। ঠিক তখনই আসে একজন নতুন চরিত্র, কুরুসু, ইস্ট এশিয়ান ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা। সে বলে, তুমি খুন করেছ, এখন বলো তুমি কে? কেভিন কাঁদতে কাঁদতে বলে, আমি একজন কমিক আর্টিস্ট, আমেরিকা থেকে এসেছি ব্যাট ক্যারেক্টারের পেছনের সত্য জানতে। কুরুসু বলে, ঠিক আছে, কিছু বলার দরকার নেই, আমি ড্রাইভারের সঙ্গে কথা বলেছি, এটা অ্যাক্সিডেন্ট ছিল। কেভিন তখনও বোঝে না কি হচ্ছে। শেষমেশ কেভিন আর রেস্তোরাঁর মালিক চার্লির লাশ নিয়ে স্ট্রেচারে করে রেল লাইনের ওপর ফেলে দিয়ে আসে। ট্রেন এসে লাশটাকে সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন করে দেয়। কেভিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে, মদের নেশায় ডুবে যায়। এক পতিতা তাকে পায়, নিয়ে যায় এক জায়গায় যেখানে এক বাদুড়ের ছবিকে দেবতা হিসেবে পূজা করা হয়। কেভিন জিজ্ঞেস করে, এই ব্যাটকে এঁকেছে জানো? মেয়েটি বলে, না, এটা তো সব সময় এখানে ছিল। তখন ব্যাটের ছবিটি আবার কথা বলে ওঠে, তুমি ঠিক জায়গায় এসেছ, এখন শুধু অনুমতি নিতে হবে। কিন্তু হঠাৎ আরেক ব্যাট আসে, বলে, তোমার কিছু করতে হবে না, তুমি কিছু চুরি করনি। দুজন ব্যাট মারামারি করা শুরু করে দেয়। খারাপ ব্যাট ভালো ব্যাটকে মেরে ফেলে। খারাপ ব্যাট কেভিনকে বলে, তোমাকে কিছু করতে হবে না, শুধু বলবে সে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, ব্যাস। এটা শুনেই ওর ঘুম ভেঙে যায়। কেভিন জেগে উঠে দেখে সে এখন সেই জায়গায় যেখানে চার্লি তাকে সেই প্রাচীন বইটা দেখাতে নিয়ে গিয়েছিল। দুজন তদন্তকারী আসে, স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটের ক্যাপ্টেন ফিনি আর সিআই এর মিস্টার স্মিথ। তারা বলে, তুমি শেষবার চার্লির সাথে ছিলে, এখন সে নিখোঁজ। তুমি কি বলতে পারো সে এখন কোথায়? তারা আরও জানতে চায় সেই প্রাচীন বইয়ের কথা। কেভিন বলে, আমি কিছু জানি না। এরপর তারা চলে যায়। বাইরে বেরিয়ে কেভিন আবার যায় সেই দেয়ালের সামনে যেখানে সেই বাদবের ছবি আঁকা ছিল। এক বিক্রেতাকে জিজ্ঞেস করে বলে, তুমি কি জানো এমন ছবি কে এঁকেছেন?
বিক্রেতা একটা ঠিকানা দেয়। কেভিন সেখানে গিয়ে দেখে একজন মাঙ্গা আর্টিস্ট মাঙ্গা আঁকছেন। সে অপেক্ষা করে। শিল্পী আঁকা শেষ করলে কেভিন বলে, আমার নাম কিনজি ইয়ামাদাতা। আমি আপনার ব্যাক চরিত্র কপি করেছি। আমি জেনে শুনে করিনি। মাঙ্গা আর্টিস্ট কেভিনকে জিজ্ঞেস করে, তুমি যে ব্যাগটাকে দেখেছিলে সেটা সাদা ছিল নাকি কালো, ভালোটা নাকি খারাপটা? কেভিন তার কথা শুনে অবাক। আর্টিস্ট বলে, এই ব্যাগ তো আমিও ওই দেয়ালের প্রতীক দেখে অনুপ্রাণিত হয়ে এঁকেছি। আমরা সবাই কিছু না কিছু দেখে অনুপ্রাণিত হয়ে আঁকি। অনুপ্রেরণা চুরি নয়। তোমার কোন ভয় নেই? আর্টিস্ট ঘুমিয়ে পড়ে। কেভিনও ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়, কারণ সে অনেক টায়ার্ড ছিল। এরপর প্রেসিডেন্টের শিমুয়ামার গাড়ি দেখানো হয়। প্রেসিডেন্ট শিমুয়ামা বাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন। তিনি চিয়োদা ব্যাংকের সামনে থামাতে বললেন। চিয়োদা হচ্ছে জাপানের একটা শহরের নাম। তিনি ব্যাংকের ভেতরে যান। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু তিনি আর ফিরে আসেন না। তখন ড্রাইভার তাড়াতাড়ি ভিতরে গিয়ে খোঁজ করেন, কিন্তু কোথাও খুঁজে পান না। মানে, জাতীয় রেলওয়ের প্রেসিডেন্ট শিমুয়ামা নিখোঁজ হয়ে গেছেন। চারদিকে ছড়িয়ে পড়ে খবর, জাপান ন্যাশনাল রেলওয়ের প্রেসিডেন্ট নিখোঁজ। এরপর আবার দেখা যায় কেভিনকে। ঘুম থেকে উঠে দেখে সেন্সেই অর্থাৎ মাঙ্গা আর্টিস্ট আগেই চলে গেছেন। লিখে গেছেন একটা চিঠি, এই ম্যানহাটন নিয়ে পালিয়ে যাও। মানে, যেটা সেন্সেই আঁকছিলেন। কেভিন তখন ম্যান্ডাটা খুলে দেখতে শুরু করে। দেখে ম্যান্ডার মধ্যে বাদুড়েরা একটা ট্রেন চালাচ্ছে, আর সেই ট্রেন কারো উপর দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করেই গল্প চলে যায় বাস্তব রেল লাইনে। সেখানে একটা মৃতদেহ পাওয়া যায়। পাশে পাওয়া যায় প্রেসিডেন্ট শিমুয়ামার জিনিসপত্র, মানে তিনি মারা গেছেন আর এটাই তার মৃতদেহ। এটাই সেই একই রেল লাইন যেখানে কেভিন আর রেস্টুরেন্ট মালিক চার্লির দেহ রেখে এসেছিল। এখন আবার সেই একই জায়গায় প্রেসিডেন্টের মৃতদেহ পাওয়া গেল, ট্রেনে কাটা অবস্থায়। তখন মিস্টার স্মিথ এসে তদন্ত শুরু করেন এবং মৃতদেহ ময়না তদন্তে পাঠান। ময়না তদন্তে জানা যায়, প্রেসিডেন্ট শিমুয়ামা ট্রেনের ধাক্কায় মারা যাননি, তিনি আগেই মারা গিয়েছিলেন। তাহলে দুটো সম্ভাবনা, হয় আত্মহত্যা, নয়তো খুন করে দেহটা রেখে দেওয়া হয়েছে রেল লাইনে। যখন ডাক্তার এটা বুঝিয়ে বলছিলেন, ঠিক তখনই এক পুলিশ অফিসার দৌড়ে এসে বলেন, একজন সাক্ষী পাওয়া গেছে। স্মিথ সঙ্গে সঙ্গে যান তার সঙ্গে, আর দেখা যায় সেই সাক্ষী হচ্ছে সেই রেস্টুরেন্ট মালিক যে কেভিনকে সাহায্য করেছিল চার্লির দেহ সরাতে। সে বলে, 5 দিন আগে এই রেল লাইনে আমি একটা জিনিস দেখেছিলাম। আমি 2 জন লোককে একটা ড্রাম নিয়ে যেটা দেখেছিলাম, সে স্পষ্টভাবে কেভিনের নাম না বললেও বুঝিয়ে দিচ্ছে যে ওটাই কেভিন আর সে নিজে ছিল। তখন পুলিশ মিস্টার স্মিথকে বলে, প্রেসিডেন্টের দেহেও অনেক তেল পাওয়া গেছে, মানে এই লোকটা হয়তো সত্যি বলছে। স্মিথ জিজ্ঞেস করেন, তুমি তাদের মুখ দেখেছ? সে বলে, আলো কোন ছিল, কিন্তু একজনের মুখ একটু দেখতে পেরেছিলাম। এরপর সেই রেস্টুরেন্ট মালিক এক আর্টিস্টকে সাহায্য করে চেহারা স্কেচ আঁকাতে, আর দেখা যায় সেটা কেভিনের চেহারা। মানে এবার কেভিনকে ফাঁসানো হচ্ছে। অথচ সত্যিটা এখনো অজানা, ব্ল্যাকআউট হওয়ার পর কেভিন আসলেই চার্লিকে মেরেছিল কিনা। কেভিনের পোস্টার চারদিকে ছড়িয়ে পড়ে, সবাইকে বলা হয় ওকে খুঁজে বের করতে। তারপর রেস্টুরেন্ট মালিকও চলে যায়। আবার গল্প ফিরে আসে কেভিনের কাছে। সে হতবাক হয়ে দেখে, সেন্সেই ম্যাঙ্গায় যা এঁকেছেন সেটাই হুবহু ঘটছে বাস্তবে। শুধু প্রেসিডেন্ট শিমুয়ামা নয়, চার্লির ঘটনাটাও আগেই আঁকা ছিল। তখন কেভিন ভাবে, সেন্সেই কি ভবিষ্যৎ দেখতে পারেন, আর চার্লির কথা ভেবে কান্না করে ফেলে। ঠিক তখনই পুলিশ এসে দরজা ধাক্কাতে শুরু করে। কেভিন ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি সেন্সেই এর ম্যাঙ্গা নিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। সে এক ট্যাক্সি ধরে এবং ট্যাক্সির ভেতর আবার ম্যাঙ্গা খুলে দেখতে থাকে। সেখানে দেখে ম্যাঙ্গার একটা ক্যারেক্টার যার নাম ব্যাট বয় ঠিক একইভাবে ট্যাক্সি ধরেছে। মানে যা কিছু ঘটছে সব আগেই আঁকা হয়েছে। এখন সে যেখানে যাবে, যেটা করবে, সব ম্যাঙ্গায় আছে। কেভিন তখন ম্যানার গাইডলাইন মেনে একটা বিল্ডিং এর সামনে পৌঁছে। দেখে ঠিক একই বিল্ডিং ম্যাঙ্গায় আঁকা আছে। তখন সে দেখে কলুষও বের হচ্ছে কিছু লোক নিয়ে। কেভিন গাড়ির পেছনে লুকিয়ে পড়ে
কিন্তু কুরুশু ঠিকই দেখে ফেলে। কুরুশু বলে, তুমি গাড়ির পিছনে লুকিয়ে কি করছো? আমি তোমাকে কিছু দেখাতে চাই। এটা বলে কুরুশু কেভিনকে ধাক্কা দিয়ে লিফটে ঢুকিয়ে দেয়। কুরুশু জিজ্ঞেস করে, তুমি কি ম্যাঙ্গা দেখে এখানে এসেছো? কেভিন স্তব্ধ। তুমি এটা কিভাবে জানো? কুরুশু বলে, মাঙ্গের ভেতরে কি আমার এন্ট্রি হয়েছে? কেভিন কিছুই বুঝতে পারে না। তারপর কুরুশু এক ঘরে নিয়ে যায়, যেখানে সোনা ভর্তি। কেভিন বলে, এটা তো ম্যাঙ্গাতেও ছিল। কুরুশু তখন বলে, এই সোনা জাপানের পুনর্জন্ম ঘটাবে। এই সোনা সংগ্রহ করা হয়েছিল যুদ্ধের সময় দেশের মানুষ ও এশিয়ার অন্যান্য দেশের কাছ থেকে। সবাই এই সোনার পেছনে ছুটছে। কেভিন জিজ্ঞেস করে, তুমি এসব আমাকে কেন দেখাচ্ছ? কুরুশু বলে, আমি ভাবছিলাম তুমি জানবে এই সোনা কিভাবে কাজে লাগানো উচিত। কেভিন বলে, আমি কিভাবে জানো? কুরুশু তখন বলে, তুমি ব্ল্যাক না হোয়াইট, কোন সাইডে? সবকিছু নির্ভর করছে তোমার উত্তরের ওপর। কেভিন বলে, আমি কিছুই বুঝছি না। কুরুশু বলে, তাই তো শিমোয়ামা এই সোনা খুঁজছিল। এবার কেভিন বুঝে যায়, প্রেসিডেন্ট শিমোয়ামাকে খুন করেছে কুরুসুই। এমনকি চার্লির দেহ ওরই নির্দেশে রাখা হয়েছিল রেল লাইনে। সবকিছু যেন জোড়া লাগতে থাকে মাথায়। কুরুশু বলে, ম্যাঙ্গাটা দাও, তাতে লেখা আছে শেষ পর্যন্ত কে যেতে, কালো না সাদা। কেভিন দেয় না, শুধু বলে, হিরো অবশ্যই ভিলেনকে হারিয়ে দেয়। কুরুশু বলে, না, সত্যি কথা ম্যাঙ্গায় লেখা আছে। তুমি ব্যর্থ হয়েছ। এবার কি তোমাকেও মেরে ফেলতে হবে? কুরুশু তার লোকদের বলে কেভিনকে ধরতে। তখনই একটা লোক আসে, কুরুশু যাকে চিনে। সে কেভিনকে বাঁচিয়ে লিফটের ভেতর নিয়ে যায়। কেভিন তাকে ধন্যবাদ জানাই এবং জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, শিরাশু জিরো। সে বলে, তোমাকে নিজে থেকেই সারভাইভ করতে হবে। তারপর বলে, এখনই দৌড়াও, যত জোরে পারো। কেভিন আর কিছু না ভেবে ছুটে চলে যায়। সে যায় সেই পিলারের কাছে যেখানে বাদুড়ের সিম্বল আঁকা ছিল। সেখানে সে আবার দেখে সেই পতিতা মেয়েটিকে, যে তাকে আগেও সাহায্য করেছিল। এবার সে রক্তাক্ত, কাঁদছে। কারো দ্বারা আহত হয়েছে মনে হচ্ছে। মেয়েটি তারপর কেভিনকে নিয়ে যায় তার ঘরে। কেভিন তাকে ধন্যবাদ দেয়। তার পুরো ঘটনা মেয়েটিকে বলে। এরপর মেয়েটি নিজের কাপড় খুলতে শুরু করে। কেভিন বলে, আমি এসেছি এসবের জন্য না, কিন্তু ব্যাপারটা আলাদা ছিল। মেয়েটি বলে, তুমি তো আর্টিস্ট, তাই না? আমার একটা ছবি এঁকে দাও। কেভিনের ভেতরকার শিল্পী জেগে ওঠে। সে আঁকা শুরু করে আর বলে, তুমি খুব সুন্দর। মেয়েটি বলে, এটা চাঁদের জন্য। তার আলো আমার ওপর পড়েছে। কেভিন বলে, না, চাঁদ আমাদের দেখছে। আমরা ভুল করছি না, আমাদের মধ্যে কেউই খারাপ পথে নেই। কেউ যদি চাঁদের ওপর থেকে বিশাল টেলিস্কোপ দিয়ে আমাদের দেখে, তাহলে সে বলবে আমরা কোন ভুল পথে না। এই কথার মাঝেই আমাদের দেখানো হয় চাঁদ। আমরা দেখি কিছু অ্যাস্ট্রোন চাঁদে কিছু একটা খুঁজে পেয়েছে, কিন্তু এটা তো সেই বাদুড়ের ছবি। আর এই দৃশ্যের সঙ্গে শেষ হয় বিলি ব্যাক মাঙ্গার প্রথম ভলিউম। এতটাই দুর্দান্তভাবে রহস্য তৈরি হয়েছে যে মনেই হচ্ছে না এটা কেবল শুরু। কেভিনের ব্ল্যাকআউট হয় কেন? চার্লিকে সত্যি কি সে খুন করেছিল? সেন্সেই কি ভবিষ্যৎ জানতেন? কুরুসুর উদ্দেশ্য কি? শিরাশু কে? আর এই বাদুড় চিহ্নের মানে কি? আর সব থেকে বড় প্রশ্ন, চাঁদে সেই বাদুড়ের ছবি এঁকেছে কে? গল্পটা জমে উঠেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখো নেক্সট পার্ট চাই। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলো না। এটা আমার প্রথম ভিডিও, তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কর যেন আমি নেক্সট ভিডিও বানানোর মোটিভেশন পাই। দেখা হবে পরের পর্বে। অস্ত্র ধরেছেন, যুদ্ধ করেছেন, মুক্ত করেছেন বাংলা মায়ের প্রাণ।